বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছি, আর আমার পাশে রয়েছেন সোমেন কোলে। আপনারা জানেন সোমেনদাকে দীর্ঘদিন ধরে, যে তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যিনি সম্পাদক, সেই সোমেনদা আমাদের সঙ্গে আজকে রয়েছে। তো সোমেনদা, যেটা আমাদের প্রশ্ন, যে আপনি এই যে ন্যাচারাল খেতি, হ্যাঁ প্রাকৃতিক খেতি, যেটা প্রাকৃতিক খেতি দেখতে আপনি প্রায় 2 সপ্তাহ ধরে এ রাজ্যের বাইরে গেলেন। এ রাজ্যের যে সমস্ত চাষি, অর্থাৎ আমাদের এই বাংলার যে সমস্ত চাষি ভাই আছেন, তাদেরকে আপনি আরও উন্নত কৃষি ব্যবস্থা দেওয়ার জন্য এবং এই পরিকল্পনা নিয়েছেন। যদি এটা একটু ব্যাখ্যা করেন। জয় শ্রী শম্ভু, নমস্কার। আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। বিপ্লব, আপনাকে আমি কয়েকটা কথা বলছি। দেখুন, এর আগে আপনি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে বা আমাদের বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়েছি আমাদের সংস্থার বিভিন্ন যোজনা সম্পর্কে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে, এটা হচ্ছে প্রাকৃতিক খেতি, যাকে ন্যাচারাল ফার্মিং বলা হয়। এটা সম্পূর্ণ একটু আলাদা ধরনেরই জিনিস। এই প্রাকৃতিক খেতি বা ন্যাচারাল ফার্মিং আমি 2টো রাজ্যে ভিজিট করেছি। ভিজিট করার মূল কারণই হচ্ছে আই উইটনেস, অর্থাৎ আমি সাক্ষী। আমি যেই সমস্ত সম্পাদক হিসেবে এই যোজনাটাকে নিয়ে ভাবছি, কিসের জন্য ভাবছি, আমি যদি কোনো কিছু প্র্যাকটিক্যাল না দেখলাম, তাহলে আমি আমাদের যারা কাজ করবেন তারা কিভাবে কাজটা করবেন, সেই জন্য এটাকে মাথায় রেখে আমি এটাকে করেছি। 2টো স্টেটেই আমি গেছি। আমরা প্রথম গেছি আমি আমাদের হরিয়ানা স্টেটের কুরুক্ষেত্র, যেখানে ভারতবর্ষের সবচেয়ে বড় এই ন্যাচারাল ফার্মিংয়ের ওপর প্রজেক্টটা রয়েছে। এটা গুরুকুল আছে। এই গুরুকুলটা প্রতিষ্ঠিত করেছিলেন বা প্রতিষ্ঠিত করেছেন বলবো আমি, তিনি হচ্ছেন আচার্য দেবব্রতজি, যিনি গুজরাটের গভর্নর। ইনি প্রথম ভারতবর্ষের প্রাকৃতিক ক্ষেত্রের উপর ফোকাসে এনেছেন। এই প্রজেক্টটা আমরা ভিজিট করতে গেছিলাম এবং আমি যে গুরুকুল যেখানে আছে সেখান থেকে প্রজেক্টটা প্রায় 4 কিলোমিটার দূরে। আমি 2টো জায়গাতেই ভিজিট করেছি, গুরুকুল ভিজিট করেছি। গুরুকুলের যিনি অ্যাডমিনিস্ট্রেটর, ওনার সাথে আমার কথা হয়েছে। তারপরে আমি প্রজেক্টে গিয়ে ওখানকার যিনি ইনচার্জ আছেন, প্রজেক্টটাকে যেভাবে দেখাশোনা করেন, সেখানে আমি দেখেছি। সেখানে গিয়ে ডিটেলস আমরা দেখেছি, ওখানে যেমন আমাদের প্রাকৃতিক সিস্টেমে ন্যাচারাল ফার্মিংয়ে ধানও আছে, আখ আছে, হলুদ আছে, পেয়ারা আছে। পেয়ারার বিভিন্ন রকম কোয়ালিটি আছে, আমাদের বরবটি আছে, ঝিঙে আছে, আপেল আছে, ওরপরে আমাদের ড্রাগন ফ্রুট আছে, বিভিন্ন আছে প্রাকৃতিক ক্ষেতির মধ্যে। তো তার মধ্যে যেটা উল্লেখযোগ্য জিনিস আছে, আপেল চাষটা আমি 2 মিনিট বলবো। এই আপেলটা লাগিয়ে গেছিলই কিন্তু আমাদের যেখানে আপেল হয়, মানে কাশ্মীর, জম্মু কাশ্মীর থেকে এসে আপেল দেখেছি, সেটা আপনি হরিয়ানাতে দেখেছেন, ন্যাচারাল ফার্মিং। এবং ওখানে যারা লাগিয়ে গেছেন, যে বিশেষজ্ঞ, তার স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা হচ্ছে এই গাছটার 3.5 বছর থেকে 4 বছর বয়সে যে স্ট্রেংথটা এসেছে, এটা ওনাদের ওখানের ওই ক্লাইমেটে 7 বছর লাগে। উনি এই জায়গায় স্ট্যান্ড হয়ে গেছেন যে হাউ ক্যান ইট পসিবল। তাহলে এইটা জলবায়ুর দিক থেকেও অ্যান্টি, অথচ এর গ্রোথটা কি করে হলো? সেই জায়গা দাঁড়িয়ে একটাই জায়গা, যার জন্য আমি একটা নাড়া দিয়েছিলাম, প্রাকৃতিক খেতি, প্রাকৃতিক খেতি, প্রাকৃতিক খেতি। তার একটাই কারণ, এটা সম্ভব হয়েছে তার একটাই কারণ, যেটা ন্যাচারাল সিস্টেম হয়েছে। যেমন ন্যাচারাল সিস্টেমটা যদি একটু বলেন। ন্যাচারাল সিস্টেমটা এটাই, দেশি গরুর গোবর এবং দেশি গরুর যে গোমূত্র, এই দুটোকেই কাজে লাগিয়ে হয়েছে, এটা করা হয়েছে। এই দুটো কাজে লাগছে, অর্থাৎ এই দেশি গরুর গোবরটাকে ওরা জমিতে ব্যবহার করছে, আর দেশি গরুর যে মূত্রটা আছে, সেই মূত্রটাকে ওরা প্রসেসিং ইউনিট বানিয়েছে। প্রসেসিং ইউনিট বানিয়ে ওটাকে ওরা মেডিসিন তৈরি করে নিচ্ছে, নিয়ে ওটাকে ওরা দিচ্ছে। ওটা আচ্ছা, এবারে এই জিনিসটা যে হচ্ছে, এবার ধরুন একটা হচ্ছে যে এমনি আমরা যেভাবে ন্যাচারাল, মানে যে চাষ করি যেভাবে, ধরুন সমস্ত সার দিয়ে, সমস্ত রাসায়নিক সার, আর এখানে শুধুমাত্র গোমূত্র আর কি বলে গোবর দিয়ে যেটা হচ্ছে, তার যে প্রোডাকশনটা, মানে ডিফারেন্স কি আছে? 2টো ডিফারেন্স আছে। একটা ডিফারেন্স দামের ডিফারেন্স হবে। তার কারণ, যদি আমার দেখা যাচ্ছে ন্যাচারাল সিস্টেম আসছে, তাহলে সেটার খাদ্য গুণ যেটা মানুষের শরীরের অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি ভালোর দিকে থাকবে। এটার জন্য মানুষের কাছে এটা হিউজ ডিমান্ড আছে। যেমন আমি ব্যক্তিগত, আমি নিজেই বলছি যে আমি অর্গানিক, আমি
প্রাকৃতিক খেতি থেকে, ন্যাচারাল ফার্মিং থেকে আমি যদি পাই, আমি আমার ফ্যামিলিতে অন্তত সারা বছর যাতে এইটা খাওয়া যাবে চেষ্টা করবো, যত কষ্ট করি হোক। কিন্তু এটা সম্ভব নয়, তার একটাই কারণ, আমি হাত বাড়ালে কোথায় পাবো? আমি তো হাত বাড়ালে সেটা পাবো না। এটা একটা আমাদের জায়গায় রয়েছে। তো সেই জন্য এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তাহলে এর প্রোডাকশনটা অ্যাভেলেবেল নয়, আর মানুষের কাছে পাওয়াটাও কিন্তু অ্যাভেলেবেল নয়। আর 2 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করে করে আজকে আমাদের ফসলের যে পজিশন এসেছে, সেখানে কি হয়েছে, আজকে এমন কোনো বাড়ি বা ফ্যামিলি নেই যেখানে রোগ নেই। তার পরিবারের সদস্য 5 জনই হোক আর 15 জনই হোক, কারো না কারো রোগ আছে, অপারেশন চলছে। তার এখান থেকে মুক্তি পেতে গেলে ন্যাচারাল ফার্মিংয়ে যেতেই হবে। এটা এর আগে বিভিন্ন জোন সরকারের কাছেও পাঠিয়েছে, এবং আমি জানি না আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা, আমরাও আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে ন্যাচারাল ক্ষেত্রের উপর মিনিস্ট্রি অফ এগ্রিকালচারকে আমি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে লেটার লিখেছিলাম। আচ্ছা, যে প্রাকৃতিক খেতি নিয়ে যদি ভাবা হয়, তাহলে সরকারকে এই জিনিস ভাবতে হবে। দেখুন, সরকারের কাছে কেউ আবেদন জানাতেই পারে, সেটা অ্যাকসেপ্ট হোক আর না হোক। তো জানি না, আমার মতো অনেকেই হয়তো পাঠিয়েছিলেন, বা সরকারেরও সেটা সিস্টেমের মধ্যে এসেছে। আসার পরে আজকে সরকার যেটা প্রথম এসেছে, এবং এটা আগিয়ে যাবে আগামীতে, তার মূল একটাই কারণ, ভারত সরকার এবছর যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রায় 1,52,000 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে, তার মধ্যে কিন্তু প্রাকৃতিক ক্ষেত্রের উপর জোর রয়েছে। 3টে টপিক্সের উপর আছে, অর্গানিকের উপর যেমন আছে, তেমনি প্রাকৃতিক ক্ষেত্রের উপর আছে। এটা কি জন্য আছে না, কৃষকদেরকে সাবসিডি দিতে হবে, যেটা আমরা বলে এসেছিলাম। তার কারণ একটা, এই যে রাসায়নিক সার ব্যবহারযুক্ত জমি, তাকে ন্যাচারাল ফার্মিং আসতে গেলে সর্বকম 3 বছর লাগবে। তাহলে যে জমিটা আমি সার দিয়ে দিয়ে তৈরি করে করে নিয়ে এসেছি, একে 3 বছর তো রাসায়নিক সার দিলে যে প্রোডাকশনটা, সে প্রোডাকশনটা আসবে না। তাহলে সেক্ষেত্রে যে তার ঘাটতিটা হবে, যেমন ধরুন আপনি আজকের দিনে বলছি, এখন আমরা যে সময়টা বসে আছি 11ই আগস্ট 2024, এটা হচ্ছে আমন ধানের সিজন। তো দেখা যাবে 1 একর জমিতে যদি রাসায়নিক সার ব্যবহার করে 40 মণ ধান হয়, তাহলে দেখা যাবে এই ধানটা যদি আমি ন্যাচারাল ফার্মিং আসি, আমার এই ধানটা হবে খুব যদি বেশি ধরি 30 কুইন্টাল আসবে, 30 মণ আসবে, কি আরো কম আসবে, 25 মণ আসবে। তাহলে এই যে 15 মণ বা 10 মণের ঘাটতিটা কে কোথায় পাবে? সেটা থেকে পয়সা কি করে পায়? সেই চাষি তো আর বুঝবে না ন্যাচারাল খেতি, প্রাকৃতিক খেতি বা ন্যাচারাল ফার্মিং কি, সে বুঝবে পয়সা। সে যদি পয়সাই না পায়, তার কেন করতে হবে? তাহলে এই 10 মণ বা 15 মণের ঘাটতির সাবসিডি যদি সরকার দেয়, তাহলে সবাই বুক ঠুকে এগিয়ে আসতে পারবে। 100% নাও, একটা পার্সেন্টেজ এগিয়ে আসতে পারবে। আমার যদি 5 বিঘায় আমি চেষ্টা করবো 2 বিঘা প্রথম প্রাকৃতিক খেতিতে নিয়ে আসতে, তারপর যদি আমি একটা জায়গায় সাস্টেন করে গেছি, তখন আমি 3 বিঘাটাই করবো। তো আমি আশাবাদী যে যেভাবে আমি দেখে এসেছি, ওখানে হরিয়ানা খেতে দেখেছি, এবং উত্তরপ্রদেশে আমি বুন্দেলখণ্ডে গেছিলাম, ওখানেও একজন অর্গানিক খেতি করছেন, ডাইরেক্ট চাষি, তার অনেক জমি নয়, তার মাত্র 4 একর জমি। আমি বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, ওই জন্যই কথাটা ইউজ করছি, যে আমি যেটা চোখে দেখে এসেছি, আজকে একজন সরকারি চাকরিজীবীর বাড়িতে যা যা আছে, যে সিস্টেম আছে, তাহলে শুধুমাত্র 4 একর জমি নিয়ে সে কিন্তু সেই স্ট্যাটাসও কিন্তু মেনটেন করছে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট কি, ন্যাচারাল খেতে যদি আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন, তারপরে আপনার ওষুধ বা সারের খরচটা হচ্ছে 0 বাটা 0, একদম খরচ নেই। মানে এই কিন্তু ওই বাড়িতে আর কি দেশি গরু, ওনার বাড়িতে আমি দেখে এলাম 3টি দেশি গরু আছে। তাহলে ভাবুন, 3টে দেশি গরু থেকে উনি 4 একর জমিকে কভার করে নিচ্ছে। ওনার 4র্থ নম্বর গরু নেই, আমি দেখেছি, ওনার গোয়ালঘাট পর্যন্ত ভিজিট করেছেন, কটা গরু আছে না আছে। আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম, হতে তো পারে মানুষের মন যে হয়তো আরো 2টো গরু আছে। দেখুন, গোয়ালঘাট দেখলে বোঝা যায় কত গরু আছে না আছে, তথাপি কারো গরু আছে কি না আছে আমি সেটা নিজেও দেখে এসেছি। ওনার হচ্ছে সঞ্জীব বস, উনিও আমাদের সংস্থার সাথে অলরেডি অ্যাটাচমেন্ট হয়ে গেছেন, এবং ওনাকেই আমরা প্রাকৃতিক খেতির বিষয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে যে দায়িত্ব নিচ্ছি, তার চিফ হিসেবে আমি ওনাকে পরিগণিত করেছি। তো এইভাবেই আমরা চেষ্টা করব প্রাকৃতিক ক্ষেত্রের উপর বিশেষভাবে জোর দিতে। প্রাকৃতিক ক্ষেত্রের দিকে জোর দিলে তার যে প্রোডাকশনটা আসবে, আপনি কিনতে না পারুন, আমি কিনবো, আমরা দুজন না পারে আর তৃতীয় কোনো ব্যক্তি এটা কিনতে পারবে, এটা আশা রাখছি। আর মানুষকে এই সিস্টেমের মধ্যে কিন্তু আসতে হবে। তাকে যদি বাঁচতে হয়, দীর্ঘজীবী হতে হয়, তাহলে কিন্তু তাকে এই সিস্টেমে আসতে হবে না, আসতে হবে। 2 নম্বর। 3 নম্বর আরেকটা কথা বলবো আমি সঞ্জীব নিয়ে, যে যখন আচার্য দেবব্রতজি এই ন্যাচারাল ফার্মিংটাকে বড় আকারে নিয়ে এসেছিলেন, ঠিক সেমনি ভাবে আর একজন আছেন যার হচ্ছে সুভাষ পালেকর, নামটা আপনারা লিখে রাখতে পারেন। উনিও কিন্তু ভারতবর্ষের ন্যাচারাল বা প্রাকৃতিক খেতির উপরে ওনারও কিন্তু বড় কিন্তু একটা অবদান কিন্তু রয়েছে। আচ্ছা, এবং এই এনারই শিষ্য হচ্ছেন কিনি সঞ্জীব, এবং এনার সাথেই কিন্তু একসাথে কাজ করেছেন আচার্য দেবব্রতজি। তাহলে উনি আজকে এনাকে গাইড করে এনাকে এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছেন, যেখানে উনি একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন, ফুল ফেজে দাঁড়িয়ে গেছেন।
আজকে যদি সঞ্জীবজির কাহিনী বলি, আমাকে 2 মিনিট টাইম দেওয়ার জন্য বলবো আপনাকে। সঞ্জীবজি কিন্তু কিষাণ ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করলেও উনি কিন্তু চাষবাস করতেন না, ওনার জমি উনি আলাদাভাবে লিজ দিয়ে দিতেন। উনি একটা সময় ওনার কি ছিল, লেদ ছিল, লোহা লক্করের লেদ ছিল। সেই লেদ থেকে উনি চালাতে চালাতে একটা সময় উনি দেখে, সাইট আমাকে বলেছেন ঠিক মনে নেই কোন সরকার, আমি ওই জগতের লোক নই, তো উনি বললেন যে 28 টাকা থেকে বেড়ে এটা 48 টাকা লোহার দাম হয়ে গেছিল, যার ফলে উনি ব্যবসাটা চালাতে পারেননি। ফল্ট করার পরে উনি ঘুরে আসেন, ঘুরে আসার পরে চাষের সাথে যুক্ত হওয়ার পর ওনার মনে হয়েছে বা কোনোভাবে সুভাষ পালেকার সাহেবের সাথে ওনার যোগাযোগ হয়। উনি তখন ওনার গাইডেন্সে এই 4 একর জমিকে তৈরি করে ফেলেছেন এবং আজকের দিনে উনি একদম ফুল নিজে একদম স্বাধীনভাবে ব্যবসা করছেন, সুস্থভাবে চলছেন, নিজের ফ্যামিলিকে খুব সুন্দরভাবে মেনটেন করছেন। তাহলে আজকে উনি শুধুমাত্র 4 একর জমি নিয়ে, এবং আমি গিয়ে দেখেছি, আই উইটনেস, এই জন্যই বলছি বারবার কথাটা, ওনার জমিতেও আমি গিয়ে ভিজিট করেছি, দেখেছি যে ওনার জমি পুরো কিছুতে ভর্তি। তো যেখানে রাসায়নিক সার থাকবে এবং যেখানে পেস্টিসাইড থাকবে সেখানে কিছু থাকবে না। তার কারণ আমি একজন চাষি ফ্যামিলির ছেলে, আমি জানি। আমি নিজের আমার নিজেরও জমি আছে, প্রত্যেক জমি আছে। আমি আমার নিজের জমিতে লাস্ট কত বছর আগে কেঁচো দেখেছি এটা আমারই মনে নেই। তাহলে হাউ ক্যান ইট পসিবল আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালের আগস্ট মাসে, তাহলে কি করে ওনার জমিতে এত কেঁচো এলো? ন্যাচারাল ফার্মিং ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। এখানে রাসায়নিক জিনিস থাকলে এখানে থাকতেই পারবে না। আর একটা প্লাস পয়েন্ট বলি, ন্যাচারাল খেতে করলে প্লাস পয়েন্ট যেটা হয়, জল ধারণ ক্ষমতা জমির অনেক বেশি থাকে। এটা আমি আমার নিজের জমি থেকেও দেখেছি। সেটা হচ্ছে আমি নিজে প্রথম গত বছর এটা অ্যাপ্লাই করেছি, ধনচে বুনে দিয়ে। তাহলে ধনচেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে বুনে দিয়েছিলাম জমি চাষ করার আগে, আমন চাষের আগে। তারপরে আমি চাষ হয়ে যাওয়ার পর তাতে ভার্মি কম্পোস্ট কিছুটা দিয়েছি, সার একদম নামমাত্র দিয়েছি। 250 গ্রাম করে কাঠা পিছু আমি সার দিয়েছি, অর্থাৎ 1 বিঘা পিছু যেটা দাঁড়াচ্ছে, তাহলে 250 গ্রাম ইন্টু 20, এই সারটা আমি দিয়েছি আমার জমিতে। দিয়ে আমি সেখানে 5 কেজি মাত্র দিয়েছি রাসায়নিক সার। আমি যে প্রোডাকশনটা পেয়েছি আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমি চাষি ফ্যামিলি ছিল আবার বলছি, কিন্তু ধানটা আমি চাষ করতে পারি, আমি লোক দিয়ে করেছি, তাতেও আমি আমার গ্রামে আমি হাইয়েস্ট ধান ফলন ওঠার। এবং আর একটা প্লাস পয়েন্ট আমি দেখেছি যে আমার জমিতে যে এই যে পরের ফসল যেটা আমাদের এখন আলু হয় বা সর্ষে হয়, আমরা দেখেছি আমার জমিগুলোতে জো হয়েছে। জো মানে কাকে বলে? জমিটা চাষ করার উপযোগী তৈরি হয়, যারা শুকনো বলি না, শুকনোতে সময় লেগেছে অন্যান্য জমির থেকে 15 দিন বেশি লেগেছে। অর্থাৎ একাধারে আপনি যদি জৈবিক সিস্টেমে বা ন্যাচারাল সিস্টেমে আসতে চান, তাহলে আপনার জমির জল ধারণ ক্ষমতাটা কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে ওনার জমিতে আমি সেটা দেখেছি যে এই সিস্টেমটা কিন্তু হয়েছে। আর প্লাস পয়েন্ট কি আছে, কেঁচোর যে ক্ষমতা সেটা বলি 2 মিনিট। কেঁচো হচ্ছে এমন একটা জিনিস, তাহলে আজকে কেঁচো 9 ফুট ডিপ পর্যন্ত চলে যায়, নিচে পর্যন্ত চলে যায়। আচ্ছা, তাহলে 9 ফুট নিচে তো সারের জল আরও যেতে পারছে, তাহলে 9 ফুট নিচে গিয়ে ওই যে মাটিটা উনি চলে এসে ওপরে দিচ্ছে, আর ও খাবার খেয়ে নিচে চলে যাচ্ছে। পুরো সাইক্লিং সিস্টেমের মতো জায়গা থাকার জন্য কিন্তু জমির উর্বরা শক্তি বেশি থাকে। এবং আমি নিজে দেখেছি সঞ্জীবজির জমিতে আখ চাষ আছে, তার সাথে অনেক রকম চাষ আছে। আমি ওনার পাশের জমিটাও লক্ষ্য করেছি, ভালো করে লক্ষ্য করেছি। পাশের জমির আখটাতে পোকায় ভর্তি, ওনার জমির আখটাতে আমি বিভিন্ন 4টে কোণটি ঘুরেছি, একটা আখের জমিতেও কিন্তু আমি কোনো পোকা দেখতে পাইনি। এটাই হচ্ছে ন্যাচারাল খেতি, অর্থাৎ কস্ট কম, জিরো কস্ট, হাই প্রফিট, আর মানুষের শরীরে সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। এবং আমি গেছিলাম, আমি ওখান থেকে যা যা ওনার প্রোডাকশন পেয়েছিলাম, যেমন ন্যাচারাল সিস্টেমে আমরা আখের গুড় পেয়েছি, নিয়ে এসেছি। আমি আছে, আপনাকে আমি একটু খাবো পরবর্তীকালে, আজকে নয় পরে এনে খাবো, দেখবেন ডিটো সন্দেশের মতো মনে মুখে দিলে মিলিয়ে যাবে, এত তার টেস্টও ভালো এবং তার এবং ওনার হলুদ ছিল, আমি হলুদ গুঁড়োও নিয়ে এসেছি এবং সেটা ইউনিক। আমার বাড়িতেও আমি রান্না করিয়েছি, আমার দিল্লিতে ছিল, দিল্লির রুমে আমি রান্না করে খেয়েছি, আমি দেখেছি তার কালার থেকে শুরু করে তার এই সমস্ত কিছু এভরিথিং। হ্যাঁ, আপনারা শুনলেন। দেখুন, এই আমরা প্রতিদিন যে প্রতিবেদনগুলো করি সেখানে বিভিন্ন রকম আমাদের যে রাজনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে করি। তো আজকে আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটু অন্য রকম করলাম। সোমেনদার এই যে উনি যে এতদিন ধরে এই যে বাইরে ছিলেন উত্তর ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ন্যাচারাল পদ্ধতিতে চাষবাস হচ্ছে, অর্থাৎ চাষি ভাইদের জন্যে যে নানা অনুষ্ঠান হয়, তো আজকে আমরা এই চাষি ভাইদের জন্য অনুষ্ঠানটা তাদের কতটা, এই যে সোমেনদা দীর্ঘ প্রায় 25 বছরের ওপর কাজ করে যাচ্ছেন, আমি যতটা আমার চোখে দেখেছি যে চাষিদের নিয়ে তিনি কাজ করছেন এবং প্রায় 10,000 এই যে তফসিলি জাতি প্রাক্তন সৈনিক আদিবাসী কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের যে কর্মী রয়েছে যারা কাজ করছে, এবং সত্যি সত্যি 10,000 মানে সারা
শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তো 10,000 আপনার, Other state-এও আছে। হ্যাঁ অন্যান্য স্টেটেও আছে, কিন্তু এখানেই প্রায় 10,000 কর্মী এই কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন। তো সেই জন্য আজকে আমরা এই এপিসোডটা করলাম, এবং সেই সঙ্গে আমরা ইন্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ট্রাব টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ তরফ থেকে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম, যে ইউনিক যারা এইসব কাজ করছেন, কর্মসংস্থানের একটা দিশা দেখাচ্ছেন, তেমনই সৌমেন কোলেকে আমরা আমাদের ওই অনুষ্ঠানে পাইনি, কিন্তু তিনি তার প্রতিনিধি গেছিল। তো আজকে আমরা সেই যে সম্মানটা, সেই সম্মানটা আজকে আমরা ওনার হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদ সৌমেনদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।